আমার বাড়ি রাসবেরি বিধানসভা কেন্দ্রের ভেতরে। আমাকে বালিগঞ্জ থেকে হেলিকপ্টার এখানে আসতে হয়নি। আমরা 450 টাকায় গ্যাস পেয়েছি। বিজেপির আমলে সেটা পাচ্ছি 950 টাকায়। এক দুর্নীতি আর মূল্যবৃদ্ধি হাত মিলিয়েছে। আমরা বলেছি ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন, শিক্ষা এবং স্বাস্থ্যতাকে ঠিক করা এবং তোলাবাজি বন্ধ করা। আমাদের এলাকার যে সরকারি স্কুলগুলো রয়েছে দোষে দোষে পড়ছে, ভেঙে পড়ছে। এখানে বহু স্কুল পড়ে আছে, একটাই মাত্র টিচার। রবীন্দ্র সরোবরের ওপরে বহুবার আক্রমণ এসেছে। কারা করেছে আপনারা খুব ভালো করে জানেন। সবুজকে বাঁচাতে হবে। আমি মানুষের জোটের প্রার্থী। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাসবিহারী কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী আশুতোষ চ্যাটার্জি কি বলছেন তিনি? রাসবিহারী কেন্দ্রে কি কি সমস্যা রয়েছে, তিনি যদি জিতে আসেন তাহলে কি কি সমস্যার সমাধান হবে, এবং এই যে লড়াই তিনি করছেন এই লড়াই কতটা হাড্ডাহাড্ডি, কতটা জোরদার? আমাদের সঙ্গে রয়েছেন আশুতোষ বাবু। আপনাকে দা ওয়ালে স্বাগত। সামনেই তো নির্বাচন, তো এই যে নির্বাচন, রাসবিহারীতে কি কি সমস্যা রয়েছে বলে আপনি মনে করেন, এবং যদি কংগ্রেস আসে তাহলে কোন কোন সমস্যার সমাধান হতে পারে? প্রথমে আমি রাসবেরি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই, এবং আপনার যারা দর্শক আছে তাদেরকেও নমস্কার জানাই। দেখুন, রাসবেরি বিধানসভা কেন্দ্র একটি ঐতিহ্যশালী বিধানসভা কেন্দ্র। এখানে গণতান্ত্রিক প্রেমী মানুষ এবং প্রচুর যারা এখানকার লোকজন আছেন তারা রাজনৈতিকভাবে ভীষণই কনসাস বলে আমি মনে করি। এবং এটা নিয়ে আমি 3বার প্রতিদ্বন্দ্বিতা করছি। 2016 সালেও করেছি, 21 সালেও করেছি, 2026 সালে প্রতিদ্বন্দ্বিতা করছি। মানুষের কাছে যখন যাচ্ছি একটাই কথা বলছি যে আমি দল পাল্টাইনি। আজকালকার রাজনীতি মানে জানেন যে দোকান পাল্টানোর রাজনীতি। এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না। তারা আমাকে চেনেন, জানেন কেন 365 দিন আমি আমার এলাকার মানুষের সঙ্গে থাকি। আমার ক্ষুদ্র ক্ষমতার ভেতরে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। কোভিড থেকে শুরু করে একটা বিভিন্ন যা সময় গেছে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, সুখে দুঃখে সাথী হয়ে থেকেছি। তাই আমার কাছে এই বিধানসভা কেন্দ্রটা কিন্তু কোনো অচেনা জায়গা না। তাই প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার যোগাযোগ রয়েছেন। এবং সমস্যা বলতে দেখুন, এই বিধানসভা কেন্দ্রে আমরা প্রথম দল বা আমরা প্রথম যারা বলেছি যে সবুজকে বাঁচাতে হবে। তার কারণ আমার বিধানসভা কেন্দ্রের ভেতরে রবীন্দ্র সরোবর পড়ে, এবং এই রবীন্দ্র সরোবরের ওপরে বহুবার আক্রমণ এসেছে। কারা করেছে আপনারা খুব ভালো করে জানেন। কখনো সেলিব্রিটির নাম করে মাঠ দিয়ে দেওয়া, সেখানে কনস্ট্রাকশন তৈরি করা, সবুজ কাটা, লেক, সেই একটা হেরিটেজ লেক, তার এরকম দুর্দশা। বিভিন্ন যে ক্লাবগুলো সেগুলোকে ডেভেলপ করা এখনো যায়নি। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম বন্ধ। এবং আমার মনে হয়েছে যে এইগুলো সমাধান খুব গুরুত্বপূর্ণ। তার কারণ বহু মানুষ এই রবীন্দ্র সরোবরের সঙ্গে জড়িত, অনেক স্পোর্টসম্যান অ্যাথলিট যারা জড়িত। এবং আমাদের এলাকার যে সরকারি স্কুলগুলো রয়েছে, আপনি যদি একটু ক্যামেরা নিয়ে যান তাহলে সরকারি স্কুলগুলোর হার হকিকত আপনি দেখতে পাবেন। দোষে দোষে পড়ছে, ভেঙে পড়ছে, এবং সেখানে স্টুডেন্ট নেই বললেই চলে। আগে যেরকম স্টুডেন্ট থাকতো একটা সরকারি স্কুলে, তো আমাদের এলাকার মানুষ যারা বস্তিবাসীরা রয়েছেন, বিভিন্ন যারা লো ইনকাম ইন্ডিভিজুয়াল রয়েছেন, তারা তো আর কেউ কোটিপতি নয় যে বড় বড় স্কুলে তাদেরকে পড়াবে। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে রাসবেরি বিধানসভা কেন্দ্রে সরকারি স্কুলগুলোকে পুনরুদ্ধার করা, তাদেরকে নতুন টেকনোলজি দিয়ে, নতুন ইকুইপমেন্ট দিয়ে সেগুলোকে ঢেলে সাজানোর দায়িত্ব থাকবে আমাদের, যাতে সরকারি স্কুলে মানুষ কনফিডেন্স পায় তার ছেলে মেয়েকে পড়ানোর জন্য। এবং এডুকেশান ফ্রি আমাদের করার যে ইনিশিয়েটিভ সেটা, এবং গার্লস স্কুল, সরকারি গার্লস স্কুল ক্লাস 12 অবধি বিভিন্ন জায়গায় সেগুলোকে তৈরি করা। যেরকম এখানে বহু স্কুল পড়ে আছে, একটাই মাত্র টিচার। যেহেতু আপনি জানেন যে পশ্চিমবঙ্গে এসএসসি যে স্ক্যাম হয়েছিল, সেখানে বহু শিক্ষকদের তাদের চাকরি চলে গেছে, তারা কেউ জয়েন করতে পারেনি। এমনি শিক্ষকদের সংখ্যা খুবই কম সরকারি স্কুলে। তাই সরকারি স্কুলের যে পরিকাঠামো সেগুলোকে ঢেলে সাজানোর দায়িত্ব আমাদের নিশ্চয়ই নিতে হবে। এবং দেখুন, আমাদের এই এলাকায় মানুষ ব্যবসা করবেন, তারা নিজের বাড়িতে কোনো কাজ করবেন, তার জন্য 10 টাকাও কাউকে তোলা দিতে লাগবে না। আমরা বলেছি ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন, মানুষের অ্যাডমিনিস্ট্রেশন মানুষ চালাবেন। একজন আমার কোনো গরিব ভাই বা কোনো বড়লোক ভাই যদি থানায় যায় বা অন্য কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে যায়, সেখানে গেলে সমান সুযোগ সুবিধা পাবেন, কারোর জন্য এন্টারটেনমেন্টের কোনো জায়গা থাকবে না। এবং আইন যাতে সবার জন্য এক হয়ে কাজ করে সেটা দেখার দায়িত্ব আমাদের সকলের থাকবে। তার কারণ আমরা মনে করি যে রাসবেরি বিধানসভা কেন্দ্রটা আভিজাত্য এলাকা, এখানে প্রচুর মানুষ আছে। তাদেরকে ডেভেলপমেন্ট কি করে করা যায়
তাদের নিজস্ব যে এলাকাটা, সেই এলাকাটা কি করে সুন্দর রাখা যায়, এইগুলোই আমাদের দেখতে হবে। এখানকার মানুষ খুব একটা বেশি কিছু চায় না, এখানকার মানুষ শান্তিতে সুখে এবং ভালোভাবে তারা বসবাস করতে চান। এবং যারা এখানকার ইয়াং জেনারেশন আছেন, শিক্ষিত বেকার, সেই শিক্ষিত বেকারের সমস্যা আমাদের সমাধান করতে হবে এলাকাতে। আমরা বলছি এলাকার লোকেরা, এলাকার ছেলেমেয়েরা এলাকাতেই যাতে কাজ পায়, তার ব্যবস্থা আমাদের মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের ভেতরে করতে হবে। এগুলো তাদেরকে করতে হবে, কারণ আজকের দিনে ইয়াং জেনারেশন কিন্তু আর বোকা নেই। ইয়াং জেনারেশন তার মোবাইলের মাধ্যমে, খবরের কাগজে, টিভিতে সব দেখতে পাচ্ছে কে কি বলছে এবং কে কি করছেন। এবং আমি মনে করি যে কারাপশন ফ্রি এবং এই কারাপশন লেস, এই পলিটিক্সটা আমাদের গড়ে তুলতে হবে রাজবাড়ী বিধানসভা কেন্দ্রে, যাতে মানুষ তার কথা বলতে পারেন, ফ্রিলি বলতে পারেন, উইদাউট এনি ফিয়ার অর প্রেজুডিস। তার কারণ আমরা মনে করি মানুষের কথা যদি আমরা না প্রতিফলিত করতে পারি আমাদের কর্মক্ষেত্রে, তাহলে সেটা ব্যর্থতার পরিচয় বলে আমি অন্তত মনে করি। আশুতোষ বাবু, আপনি প্রথমেই যে বিষয়টা দিয়ে শুরু করলেন যে আপনি দল বদলাননি, 3বার আপনি লড়েছেন, লড়াই করেছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি মনে হয়, এখন তো খুব শোনা যায় দল বদলুক, এই বিষয়টা খুব শোনা যায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি আপনার মনে হয়, আপনি যেহেতু সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়েও দলের পাশে ছিলেন, 3বার লড়াই করেছেন, তো কোথাও গিয়ে এটা ভোট বাক্সে কোনো রকম ভাবে প্রভাব ফেলতে পারে বলে কি আপনি মনে করছেন? কারণ আপনার তো পরিচিত জায়গা, আপনাকে মানুষজন সবাই চেনেন বলেও আপনি দাবি করলেন, তো ভোট বাক্সে কি তার প্রতিফলন হবে? দেখুন, সারা বছর যখন কাজ করেছি, বা 2016 সালে আমি বাম সমর্থিত প্রার্থী ছিলাম, 21 সালেও তাই ছিলাম, তো আমি মানুষের জোটের প্রার্থী এই বিধানসভায়। এবং আমি খুব কনফিডেন্টলি একটা কথা বলি, যখন আমি কাজ করেছি আমি কোনো দল দেখে কাজ করিনি। কি কে কোন দলের মানুষ সমস্যায় পড়েছেন, যে কোনো দল করতে পারেন, যে কোনো যা করতে পারেন, আমি আমার কর্ম করেছি, আমার কাছে কর্মটাই ধর্ম। এবং সেই জন্য মানুষের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের ভালোবাসা, আশীর্বাদ রয়েছে। এবং আমি মনে করি যে মানুষের যখন কাজ করেছি, আমি মানুষের উপরে ছেড়ে দিতে চাই ভালো মন্দ সব কিছু, কেন তারা বিচার করবেন। শুধু বাংলার যে বাইনারি রাজনীতিটা চলছে, বিজেপি আর তৃণমূলের যে বাইনারি রাজনীতি, এবং এই বাইনারি রাজনীতির ভেতরে যাতে মানুষ না পড়েন। আমাদের খুব পরিষ্কার বক্তব্য, আমরা মানুষের কাছে পৌঁছেছি ইন্দিরা গান্ধীর কথা বলে, আমরা মানুষের কাছে পৌঁছেছি ডক্টর বিধানচন্দ্র রায়, যে কংগ্রেসের সরকার ছিল পশ্চিমবঙ্গে, সেটাকে সামনে রেখে। তার কারণ সেই বিষয়টা মানুষ খুব ওয়াকিবহল, যে বিধান রায়ের যে সরকার ছিল, কংগ্রেসের যে সরকার ছিল, অ্যাটলিস্ট স্বাস্থ্য, শিক্ষা, এই বিষয়ে সচেতন ছিলেন সেই সরকার, সবাই জানেন এটা। এবং আমি মনে করি আজকের দিনে যে দুই ভাই একে অপরের সাথে হাত মিলিয়ে লড়াই করছে, এই বিধানসভায় শুধু নয়, বাকি সব গোটা বাংলার প্রত্যেকটা বিধানসভায়, সেটা হচ্ছে দুর্নীতি এবং মূল্যবৃদ্ধি। দুর্নীতি আর মূল্যবৃদ্ধি হাত মিলিয়েছে। তাই মানুষের সঙ্গে মানুষ হাত মেলাচ্ছে, মানুষের সঙ্গে হাত মিশছে, এবং হাতকে সামনে রেখেই মানুষ লড়াই করছে। হাত চিহ্ন মানে কংগ্রেস। রাসবিহারী কেন্দ্র তো একেবারে তৃণমূলের আঁতুড়ঘর, এবং বিজেপি প্রার্থী যাকে করা হয়েছে স্বপন দাশগুপ্ত, তিনি যথেষ্ট পরিচিত মুখ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে না যে লড়াই বেশ কঠিন বা বেশ শক্ত? দেখুন, আমি খুব পরিষ্কারভাবে মনে করি আজকের দিনে যে রাজনীতি ফিলসফি চলছে বিজেপি এবং তৃণমূল, আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন দেখবেন, গরিবকে আরো গরিব বানাও, মধ্যবিত্তর মুখ বন্ধ করে দাও, যাতে প্রতিবাদ না হয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই না হয়। এবং আমার বাড়ি রাসবেরি বিধানসভা কেন্দ্রের ভেতরে, আমাকে বালিগঞ্জ থেকে হেলিকপ্টার এখানে আসতে হয়নি। যাদের কথা আপনি বলছেন তারা বালিগঞ্জে থাকেন, তারা নিশ্চয়ই আমার শ্রদ্ধেয়, কারণ আমি কাউকে অশ্রদ্ধেয় ভাষা বা কটূক্তি করে কথা বলার আমার অভ্যেস নেই। তার কারণ আমি ছাত্র পরিষদের সভাপতি ছিলাম, সেখানে আমি শিখেছি শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম। সবাই আমার কাছে সম্মানীয়, যে কোনো দলের প্রার্থী হতে পারেন, যার যার দলের কথা মানুষের কাছে বলবেন, মানুষ বিচার করবেন। কিন্তু মানুষ কিভাবে বিচার করবেন? কংগ্রেসের সময় আমরা 450 টাকায় গ্যাস পেয়েছি, বিজেপির আমলে সেটা পাচ্ছি 950 টাকায়। 63 টাকায় তেল কিনেছেন কংগ্রেসের আমলে, এখন সেই তেলটাই একই দেখতে, একই রকম, একই ভলিউম, একই মাপ কিনছেন 105 টাকায়, কোথাও 107 টাকায়। তার মানে বুঝতেই পাচ্ছেন যে মূল্যবৃদ্ধির যে তীব্রতর মূল্যবৃদ্ধি, যে কোনো সংসারে আগুন লাগিয়ে দিয়েছে। এবং রান্নাঘরে যে আগুন জ্বলছে সেটা নিবানোর দায়িত্ব একমাত্র কংগ্রেসই পারে। তার কারণ কংগ্রেসের সময় মানুষ জানতেন যেটুকু টাকা আমি রোজগার করব তার থেকে কিছু টাকা আমার পকেটে থাকবে, বাঁচবে আগামী প্রজন্মের জন্য। এখন মানুষ ভাবছেন যে খাবো কি, রাখবো কি, আর বাঁচাবো কি। এর ভেতরেই মানুষের আজকের দিনের বাস, যেটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক অর্থনৈতিক পরিস্থিতির ভেতরে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে। তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার,
তিনি তো আপাতত আয়কর নিয়ে ব্যস্ত রয়েছে, কারণ আমরা জানি কিছুদিন আগেই তার বাড়িতে তল্লাশি হয়, আর সেই নিয়ে ইডিও তাকে ডেকে পাঠায়। এই যে এই সমস্ত কিছু নিয়ে যে তিনি ভোটের মুখে ব্যস্ত, সেই নিয়ে তৃণমূলের তরফে একাধিক অভিযোগ করা হয়েছে। কিন্তু আমার যেটা প্রশ্ন, এই দেবাশিস কুমারের এই ইডি এবং আয়কর নিয়ে ব্যস্ত থাকা কোথাও গিয়ে কি আপনার কাছে অ্যাডভান্টেজ হতে পারে ভোটের এই ভোট বাক্সে? দেখুন, আমি কংগ্রেস প্রার্থী। কাকে ইডি ডেকেছে, কাকে ইডি ডাকবে না, সেটা ইডির ব্যাপার, যাকে ডাকছে তার ব্যাপার। আমার কাজ মানুষের বাড়িতে পৌঁছানো। আমরা কতটা মানুষের বাড়িতে পৌঁছতে পারছি, এলাকায় এলাকায় ঘুরতে পারছি, সেটা আমার কাছে মূল লক্ষ্য। আমার মূল লক্ষ্য নয় কাকে ইডি ডেকেছে, কাকে সিবিআই ডাকবে, কাকে জেল যাত্রায় নিয়ে যাবে, কাকে জেল থেকে বার করবে, সেগুলো তাদের আভ্যন্তরীণ বিষয়। এটা ইডি বলতে পারবে এবং যাকে ডাকা হয়েছে তাকে বলতে পারবে। আমি বলতে পারবো আপনাকে যে মোটামুটি গোটা বিধানসভা এলাকায় আমি অনেকটাই চষে ফেলেছি এবং পায়ে হেঁটে আমি অনেকটাই ঘুরে ফেলেছি, মানুষের বাড়ি পৌঁছেছি এবং মানুষ বুঝতে পারছেন যে আসল কোনটা আর নকল কোনটা। আসল আর নকলের ভেতরে মানুষ বুঝতে শিখে গেছেন এবং মানুষ জেনে গেছেন যে দুর্নীতি এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জোট বাঁধতে হবে। জেতার ব্যাপারে আশাবাদী, আশা করেন যে জিতবেন, আর যদি জেতেন তাহলে প্রথম কাজই রাসবিহারী কেন্দ্রের জন্য কি হবে আপনার? প্রথম কাজ হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্যটাকে ঠিক করা এবং তোলাবাজি বন্ধ করা। তার কারণ আমরা মনে করি যে এই এলাকার মানুষ শান্তিতে থাকতে চান, প্রথমেই আপনাকে আমি বলেছি। এবং শেষেও আমি বলবো যে মানুষ সবসময় প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট চায়, পজিটিভ কথা শুনতে চায়। মানুষ কখনো নেগেটিভ কথা শুনতে চায় না, নেগেটিভের সঙ্গে থাকতে চায় না। ওই জন্য কংগ্রেস রাসবিহারী বিধানসভা কেন্দ্রে পজিটিভ কথা বলছে যে আমরা মানুষের ডেভেলপমেন্ট করতে চাই, আমাদের সুযোগ দেওয়া হোক, আমরা মানুষের প্রার্থী, সুযোগ দিন, আমরা কাজ করব। তার কারণ কংগ্রেস কাজ করেছে, তার প্রমাণ আছে। আর কংগ্রেসের আমলে মানুষ যতটা শান্তিতে ছিল, এখন তারা ততটাই অশান্তিতে রয়েছে। তাই অশান্তির যুগ থেকে বেরিয়ে শান্তির যুগে আপনারা ফিরুন, এটাই আমাদের বার্তা। রাসবিহারী কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশুতোষ চ্যাটার্জির সঙ্গে আমরা এতক্ষণ কথা বলছিলাম। আপনারা সকলে শুনলেন যে তিনি কি বললেন। তবে 4 তারিখ কিন্তু আমরা জানতে পারবো আসলেই কি ঘটলো, কি হলো, ভোট বাক্সের ফলাফল কি বললো, সাধারণ মানুষ তারা কি বললো। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় সৌপ্তিকের সঙ্গে অনন্যা, দ্য ওয়াল।